বাংলাদেশ শুনলেই মনে হয় সেই সোনার বাংলাদেশ, কিন্তু এখন আর নেই সেই বাংলাদেশ আর সোনার বাংলাদেশ। এখন সারা গোটা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রতিবাদের আগুন। সেই আগুন দিনের পর দিন এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, সেই আগুন সেটা আর বলার ভাষা আমার নেই। আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসিনি কোনো প্রতিযোগী হিসাবে, এসেছি একটি দর্শক। আমি একজন দর্শক হিসাবে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে কিছু ভয়ানক কথা বলার জন্য আজকে ইন্ডিয়ান মঞ্চে ছুটে এসেছি। যেই কথা শোনার পরে আজকে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এই ইন্ডিয়ান মঞ্চে আজকে দর্শক হিসাবে এসে কি কথা বলছি। কেউ প্রতিবাদ করছে শান্তভাবে, কেউ প্রতিবাদ করছে আগুন নিয়ে। ওসমান আদি শুনলেই মনে হয় সেই ছাত্র সমাজের একটি প্রতিবাদ মুখ। যেই মুখ, ওসমান আদি ছিলেন একটি সাধারণ পরিবারের মানুষ। সে পছন্দ করতেন না কোনো রাজনীতি, পছন্দ করতেন না কোনো রাজনীতি ভাষা। তার মনের মধ্যে ছিল খালি প্রতিবাদের আগুন। তার মুখে ভাষণ ছিল প্রতিবাদ, খালি প্রতিবাদ, ছিল না কোনো রাজনীতির কোনো ভাষা। ওসমান আদি তিনি কোনো রাজনীতি ছিলেন না, রাজনীতি করতেনও না, রাজনীতি পছন্দ করতেন না। তিনি ছোটবেলার থেকেই ভালোবাসতেন কিভাবে প্রতিবাদ করতে হবে। তার প্রতিবাদটাই ছিল তার মুখ্য ভূমিকা। অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিতেন না ওসমান আদি। তিনি ছিলেন একটি মাটির মানুষ, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, সাধারণ মানুষের সঙ্গেই উঠা বসা তার। ওসমান আদি 2024 সালের ছাত্র সমাজের মেন ভূমিকায় ছিলেন ওসমান আদি। তিনি ভাষণ দিতেন পুরো মাটির ভাষায়। তিনি ভাষণ দিতেন কোনো মাইকের দ্বারায় না, তিনি সাধারণভাবেই ভাষণ দিতেন। কোনো তার ভাষণের ভিতরে ছিল না কোনো রাজনীতির ছায়া। তিনি নিজেকে ভাবতেন না কোনো নেতা মন্ত্রী, তিনি ভাবতেন যে আমি সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজের প্রতিবাদী মুখ আমি। এইভাবেই দিনের পর দিন নাম অর্জন করে ওসমান আদি, যাকে বাংলাদেশের আনাচে কানাচে সবাই তাকে জানতো, চিনত, সবাই তাকে ভালোবাসতো ওসমান আদিকে। কারণ তিনি গরিবদের ভালোবাসতো, গরিবদের পাশে থাকতো। তিনি একমাত্র প্রতিবাদের মেন মুখ ছিলেন ওসমান আদি। তিনি মৃত্যুকে কোনো সময় ভয় পেতেন না। যদি প্রতিবাদ করতে করতে যদি তার মৃত্যু হয়, তাও তার কাছে একটি আশীর্বাদ হবে। হঠাৎ করে ছাত্র সমাজরা সিদ্ধান্ত নেন তাকে নির্বাচিত করাবে, নির্বাচনে দাঁড়া করাবে। তিনি ছোটবেলা থেকেই রাজনীতি যেহেতু পছন্দ করতেন না, তার জন্য সে রাজি হয়নি যে আমি কোনো নির্বাচনে দাঁড়াবো কিংবা নির্বাচনে কোনো নেতামন্ত্রী হব। আস্তে আস্তে ছাত্র সমাজের অনুরোধে, ছাত্র সমাজের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু সেই রাজি হওয়াটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। যেই সিদ্ধান্ত তার মৃত্যুর মুখে ঠেলে দেবে, তিনি কোনোদিনও ভাবতেও পারেনি, কোনোদিনও কল্পনাও করতে পারেনি সে রাজনীতিতে যাওয়ার পরে তার এইভাবে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই বাংলাদেশবাসীদের কাছ থেকে চলে যেতে হবে। সে যদি ভাবতো যে আমি নির্বাচনে দাঁড়িয়ে আমি যদি নেতামন্ত্রী হই, যদি এরকম একটি ঘটনা ঘটেই যাবে, তাহলে হয়তো সে ছাত্র সমাজের কথা সে শুনতো না, সে নির্বাচিত হতো না কোনো সময়। এইদিকে বিরোধী পার্টিরা দেখলো যদি ওসমান আদি ভোটে জিতে যায়, রাজনীতিতে জিতে যায়, তাহলে তার ছাত্র সমাজ আরও মজবুত হয়ে যাবে। ছাত্র সমাজ যদি মজবুত হয় আর সে যদি নির্বাচনে জয়ী হয়ে যায়, তাহলে অনেক পুরনো হিসাব কিতাব উঠে আসবে, বিরোধী পার্টিরা বিপদে পড়ে যাবে।
তার জন্য প্ল্যান করে তার জীবনটা এইভাবে নিয়েছে। 20 ডিসেম্বর 2025 তার জীবনে ছিল সেই দিন শেষ দিন। সে জানতো না যে এই দিনটা আমার আজকে শেষ দিন হতে চলেছে। যদি জানতো যে এই 20 ডিসেম্বর আমার শেষ দিন, তাহলে হয়তো সে বাড়ি থেকে বেরোতো না। প্রতিদিনের মতো সে বাড়ি থেকে বেরিয়েছিল। 20 ডিসেম্বর দিনটা একটি ইতিহাসে গড়ে থাকার মতন একটি দিন। 20 ডিসেম্বর 2025 সেদিন ছিল না কোনো অনুষ্ঠান, ছিল না কোনো ভাষণ, ছিল না কোনো আন্দোলন। সাধারণ একটি দিন। সেই দিনে হঠাৎ করে সে বিরোধী পার্টির কাছে গুলিবিদ্ধ হয়। কিন্তু কারা করলো গুলি এই পর্যন্ত এখনো রহস্যই থেকে গেল। গুলিবিদ্ধ হওয়ার পরে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এতই খারাপ ছিল যে উন্নত মানের চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে ট্রান্সফার করা হয়। সারা বাংলাদেশ, গোটা বাংলাদেশবাসী ছিল সেই সময় টিভির পর্দায় নজর। কেউ ছিল মোবাইলের স্ক্রিনে। কখন কি খবর আসে সেই খবরের আশায় টিভির পর্দায় নজর ছিল গোটা বাংলাদেশবাসীর। কিন্তু হঠাৎ করে ভেসে আসে সবার কানে যে ওসমান আদি আর এই পৃথিবীতে নেই। এই বাংলাদেশবাসীদের ছেড়ে সে না ফেরার দেশে চলে গেছে। সে আর কোনোদিনও চাইলেও আসতে পারবে না। ঠিক তখনই সারা বাংলাদেশবাসী ঠিক থাকতে পারেনি। কিভাবে ঠিক থাকবে? যাদের চোখের মণি, একটি ছাত্র আন্দোলনের একটি রত্ন হঠাৎ করে চলে যাওয়াটা বাংলাদেশবাসী কেউই মানতে পারেনি। বিশেষ করে ছাত্র সমাজরা মানতে পারেনি। তাই আন্দোলনের পর খালি আন্দোলন। কেউ আন্দোলন করেছে তার চলে যাওয়াকে নিয়ে, কেউ আন্দোলন করেছে আগুন নিয়ে আন্দোলন করেছে। সারা বাংলাদেশে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রতিবাদের আগুন। কে এরকম একটি নৃশংসভাবে হত্যা করলো ওসমান আদিকে, সেটাই প্রমাণ হোক। সেই আশাতেই আজকে সারা বাংলাদেশবাসী দাউ দাউ করে আগুন জ্বলছে। খালি এখানে শেষ নয় স্যার, আরও একটি জলজ্যান্ত প্রাণ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, যার নাম দীপুচন্দ্র দাস। ছিল না তার কোনো ভুল, ছিল না তার কোনো অন্যায়। তিনি ছিলেন একটি সাধারণ পরিবারের একটি মানুষ। কিন্তু আজকে তাকে বাংলাদেশ মৌলবাদীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা হয়তো সবাই টিভির পর্দায় দেখেছেন। এই খবরটা আর অজানা কারো বাকি নেই। দীপুচন্দ্র দাস তিনি একটি কোম্পানিতে কাজ করতেন। সেইখান থেকে তার প্রমোশন হয়ে যাওয়ার পরেই তার বিরোধী কিছু বন্ধুরা তাকে দোষী বানিয়ে সমাজের কাছে, মৌলবাদীদের কাছে একটি দোষী বানায়। তারপরেই তাকে নৃশংসভাবে মারা হয়, নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হয়। একসঙ্গে দুটো প্রাণ এই বাংলাদেশ থেকে চলে গেল। এটাকে কেউ মেনে নিতে পারছে না। খালি বাংলাদেশ না, এই আমাদের ভারতবর্ষ মেনে নিতে পারছেন না যে এইভাবে দুটো জলজ্যান্ত প্রাণ চলে যেতে পারে। কিন্তু কিছু কিছু বাংলাদেশিরা এখনো পর্যন্ত, মৌলবাদীরা আন্দোলন করে যাচ্ছে। তাদের ক্ষোভ ভারতকে খণ্ড খণ্ড করে দেবে। ভারত মাতাকে কোনো সময় খণ্ড খণ্ড করতেও পারবে না, এটা তাদের স্বপ্নই থেকে যাবে। আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না। আমি ইন্ডিয়ান মঞ্চে আমি বলতে চাই যে এইভাবে নৃশংসভাবে হত্যা করা এটা একটা চরম অন্যায়। খুব কষ্ট করে স্বাধীন করা হয়েছে এই ভারত মাতাকে। তাই এখানে কিছু মৌলবাদী এসে ভারতকে খণ্ড খণ্ড করবে, এটা কোনো সময় হতে পারে না। এই যে দুটো প্রাণ চলে গেল, এই উদ্দেশ্যেই আজকে ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইব। গানটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার।
জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। এই সংসারে কি চাহিনা, কি পেলাম কি হারালাম গো। এই সংসারে কি চাহিনা, কি পেলাম কি হারালাম গো। কোথায় ছিলাম কোথায় না, যাবো আবার কোথায় চলে। জানি না কোন ঠিকানা যাবো গো মরণ হলে। জানি না কোন ঠিকানা। যাই যে বয়ে পারি বেলা, শান্ত হলে হবে খেলা গো। যাই যে বয়ে পারি বেলা, শান্ত হলে হবে খেলা গো। কোন ভাগেতে বাঁধব তরি, জীবন গেলে অস্থাচলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা। এদিন অরবিন্দ বলে জীবন আমার যাইবে ফলে গো। এদিন অরবিন্দ বলে জীবন আমার যাইবে
যদি সার করি ভাই, কেউ কি আমায় দেবে বলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি